আমাদের পাশের বাসায় একটা মেয়ে থাকে। মেয়েটার নাম রিমা। রিমা ক্লাস 10-এ পড়ে, আর আমি অনার্সে ভর্তি হব। রিমা হচ্ছে আমার ছোট বোনের মতোই। বেশ কিছুদিন আগে রিমা আমাদের ঘরে দৌড়ে এসে বলল, দিদি জানো, আমাদের মিতুর সাথে ভৌতিক ঘটনা ঘটেছে, বা ঘটছে বলা চলে। মিতু হচ্ছে রিমার ক্লাসমেট। আমাদের এলাকায় হওয়ায় আমরা সবাই তাকে চিনি। তো আমি রিমার কাছ থেকে যা শুনেছি সেটাই তোমাকে বর্ণনা করছি। রিমা এবং তার বেশ কয়েকজন বান্ধবী মিলে সকাল 7টায় টিউশন পড়ে এক ম্যাডামের কাছে। আর এই ম্যাডামের কাছেই মিতু সন্ধ্যা 6টায় টিউশন পড়ে। একদিন সকাল 7টায় রিমারা যখন ম্যাডামের বাসায় টিউশন পড়ছিল, তখন হঠাৎ করে দরজায় কেমন যেন একটা ঠকঠক আওয়াজ হলো। ম্যাডাম তখন সবাইকে পড়া দিয়ে রান্নাঘরে চুলার গ্যাসের আঁচ কমাতে গিয়েছিলেন। দরজায় ঠকঠক শব্দ পেয়ে ম্যাডাম দরজা খুললেন এবং দেখলেন সামনে মিতু দাঁড়িয়ে আছে। ম্যাডাম মিতুকে দেখে বললেন, তুমি এতদিন কেন পড়তে আসোনি? মিতু বলল, আমি আর আপনার কাছে পড়তে আসব না, আর আমাকে আপনি কোনো ফোন দেবেন না, আর আমার বাড়িতেও যেন কোনো ফোন না যায়। মিতুর কণ্ঠস্বর স্থির, গম্ভীর এবং রাগান্বিত। মিতুকে দেখতেও কেমন যেন অদ্ভুত লাগছিল। সে যাই হোক, ম্যাডাম সেসব বিষয়ে কান না দিয়ে বললেন, কেন পড়তে আসবে না কেন? মিতু বলল, আমি আপনার কাছে আর পড়তে আসব না, আর আপনিও আমার পেছনে আসবেন না, আমার বাড়িতে যেন কোনো ফোন না যায়। এই কথা বলে মিতু যখন যাওয়ার জন্য পা বাড়ায়, তারই মধ্যে মিতুর বান্ধবী সুমি মিতুর হাতটা ধরে বলল, কিলে, এতদিন পড়তে আসিসনি কেন? কথা বলার সময় সুমি অনুভব করল মিতুর হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। মিতু তখন ঝাঁকুনি দিয়ে সুমির হাত সরিয়ে দিল আর বলল, আমাকে ধরলি কেন? আমাকে ধরবি না, আর আমার পেছন পেছন আসবি না, বলে রাখলাম। মিতু কথাগুলো এমনভাবে বলল যে সবাই ভয় পেয়ে গেল। ওর চোখ তখন লাল বর্ণ ধারণ করেছে, গলার স্বরটাও কেমন যেন অন্যরকম হয়ে গেছে। এই গলার স্বরটা যেন ওর নয়। মিতুর এমন আচরণে উপস্থিত সকলেই হতভম্ব হয়ে গেল। তারপর সেখান থেকে মিতু সেদিন চলে যায়। তারপর থেকে মিতু আর পড়তে আসে না। এরই মধ্যে একদিন মিতুর সঙ্গে ম্যাডামের দেখা হয় রাস্তায়। ম্যাডাম দেখেন মিতু রাস্তার মধ্যে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে, একেবারে মূর্তির মতন। ম্যাডাম মিতুর কাছে গিয়ে ওর কাঁধের ওপর হাত রেখে ডাকলেন, মিতু। আর সেই সময় ম্যাডাম প্রথমবার উপলব্ধি করতে পারলেন মিতুর সারা শরীরটা বরফের মতো ঠান্ডা, বলা চলে মৃত মানুষের শরীরের মতো ঠান্ডা। ম্যাডামের হাতের স্পর্শ পেতেই মিতু পাশ ফিরে বলল, আপনাকে বলেছিলাম না আপনি আর আমার পেছনে আসবেন না। এই কথা বলেই মিতু সেখান থেকে ছুটে পালিয়ে গেল। এর বেশ কিছুদিন পর মিতু আবার কোচিংয়ে যায়। বিকেল 4টে থেকে ওদের কোচিং। মিতু যাওয়ার আগে সবাই মিতুকে নিয়েই আলোচনা করছিল। মিতুর কি এমন হলো, অদ্ভুত আচরণ করছে, পড়তে আসছে না। সেদিন কোচিংয়ে ছাত্রছাত্রীও কম ছিল, বৃষ্টির দিন বলে। ম্যাডাম আর স্টুডেন্টরা মিতুকে নিয়ে আলোচনা করছিল। রিমা সেখান থেকেই মিতুর ব্যাপারটা জানতে পারে। মিতুর এক বান্ধবী বলেছে মিতু নাকি ইদানিং অদ্ভুত অদ্ভুত ব্যবহার করে। কিছুদিন আগেই নাকি সে বাজারে গিয়ে তার বাবার দোকানের মধ্যে চিৎকার শুরু করেছিল, অকথ্য ভাষায় নিজের বাবাকেই গালাগালি করছিল। মিতুর বাবা মেয়ের এরকম কাণ্ড দেখে হতভম্ব হয়ে যান। তিনি মেয়েকে মারতে গেলে দোকানের লোকেরা আটকায়। সেদিন কোনো রকমে মিতুকে বাসায় আনা হয়। এমন সময় কোচিংয়ে মিতু এলো। মিতু অনেকটা রোগা হয়ে গেছে, মুখটা কেমন যেন ফ্যাকাশে, বলা চলে ওর মুখে যে উজ্জ্বলতা ছিল সেটা আর নেই। মিতুর হাতে একটা নীল পাথরের বড় আংটি। আংটির মধ্যে নীল রঙের পাথরটা বেশ বড়, যার কারণে খুব সহজেই যে কারোর চোখে পড়বে। আস্তে আস্তে সবাই মিতুর সাথে কথা বলতে শুরু করলো। ম্যাডাম জিজ্ঞেস করলেন, তোমরা নাকি ভারতে যাবে শুনলাম? মিতু বলল, হ্যাঁ ম্যাডাম। ভারতে কেন যাবে? ঘুরতে?
না ম্যাডাম, একটা সমস্যা আছে, এই জন্য ভারতে যাব আমরা। ম্যাডাম তখন একটু বিরক্ত হয়ে প্রশ্ন করলেন, সেদিন যে তুমি এমন আচরণ করলে, আমাকে ওরকম কথা বললে, সমস্যাটা কি তোমার বলা যাবে? মিতু বলল, ম্যাডাম, আমার ওপর খারাপ শক্তির প্রভাব পড়েছে। মানে? তখন মিতু বলতে শুরু করলো, একদিন আমি প্রতিদিনের মতোই ম্যাডামের টিউশন পড়ে আসছিলাম সন্ধ্যা 7টার দিকে। রাস্তাটার একটু বর্ণনা দেওয়া যাক। চারিদিকে অন্ধকার নেমে এসেছে, রাস্তায় স্ট্রিট লাইটগুলো জ্বলছে, মানুষ খুব বেশি নেই। হঠাৎ করে দু একজন মানুষ যাতায়াত করছে। এটা কিন্তু কোনো হাইওয়ে নয়, এই রাস্তায় রিক্সা যায় আর যাদের প্রাইভেট গাড়ি আছে তারা যায়। মানে বলা চলে এই রাস্তায় তেমন কোনো যানবাহন চলাচল করে না। মিতু সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। সন্ধ্যা 7:05 কিংবা 10 মিনিট হবে। এমন সময় সে অনুভব করল কেউ একজন তাকে খুব জোরে পেছন থেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। মিতু সামনের দিকে এগোতে পারছে না, ওর মনে হচ্ছে যেন সে একদম আটকে গেছে। এমনভাবে 15 থেকে 20 মিনিট কেটে গেল। মিতু একইভাবে রাস্তায় দাঁড়িয়ে রইল। একটা সময় পর মিতু বুঝতে পারল বাঁধনটা একটু হালকা হয়েছে। তখন সে আস্তে আস্তে সামনের দিকে এগোতে শুরু করলো। হাঁটতে পারছে, কিন্তু খুব জোরে নয়। মিতুর বাসায় ফিরতে দেরি হওয়ায় মিতুর মা ম্যাডামকে ফোন করে জিজ্ঞেস করলেন, ম্যাডাম, আপনি কি এখনও পড়াচ্ছেন? ম্যাডাম বললেন, না, আমি তো 7টার দিকেই ছুটি দিয়ে দিয়েছি। কেন? না, আসলে প্রায় 8টা বেজে গেছে, মিতু এখনও বাসায় আসেনি। ম্যাডাম বললেন, দেখুন, বন্ধুদের সাথে গল্প করতে করতে হয়তো একটু দেরি হয়ে গেছে, এক্ষুনি হয়তো ফিরে আসবে। এই বলে ম্যাডাম ফোন রাখলেন। এরই মধ্যে মিতু বাসায় চলে এলো। মিতুর মা জিজ্ঞেস করলেন, এত দেরি কেন হলো? কিন্তু মিতু কোনো উত্তর দিল না। মিতুর মা কাছে গেলেই অনুভব করলেন মিতুর গা থেকে একটা অদ্ভুত খারাপ গন্ধ আসছে, অনেকটা পচা মাছের আষ্টে গন্ধের মতো। মিতুর মা বললেন, কতদিন ধরে স্নান করিসনি, শরীর থেকে কি বাজে গন্ধ আসছে। হঠাৎ করেই মিতু তার মাকে বলে উঠল, কেন, দেখিসনি সকালে স্নান করলাম, তুই চোখে দেখিস না? মিতুর মুখে এরকম তুই তোকারি শুনে তার মা হতভম্ব হয়ে গেলেন, বললেন, এটা কেমন ব্যবহার? মিতু বলল, কেমন ব্যবহারের কি আছে, আমি যে সকালে স্নান করলাম, স্নান করে ঠাকুর পূজাও দিলাম, তুই দেখিসনি, তুই জানিস না, দেখিসনি? মিতুর মা মেয়ের ওপর প্রচণ্ড রেগে গিয়ে জুতো দিয়ে মারতে গেলেন। তখন মিতু আর মিতুর মায়ের চিৎকার শুনে তাদের বাসার মালকিন দৌড়ে এলেন এবং মিতুর মাকে আটকালেন। মিতু তখন তার মাকে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করলো। মিতুর চোখ দুটো পুরো লাল, গা থেকে তীব্র আষ্টে গন্ধ আসছে, গলার স্বরটাও কেমন যেন বদলে গেছে। বাড়ির মালকিন ভদ্রমহিলা মিতুকে দেখে কিছু একটা আন্দাজ করতে পারলেন। তিনি মিতুর মাকে ইশারা করে থামতে বললেন। মিতুর মা প্রথমে কিছু বুঝতে পারছিলেন না যে হঠাৎ করে কি হচ্ছে এসব। এদিকে মিতু বিড়বিড় করছে আর বলছে, আমি স্নান করেছি, তুই দেখিসনি? এই কথাটা সে বারবার বিড়বিড় করে রাগে বলে যাচ্ছে। তারপর মিতুর মা আর সেই ভদ্রমহিলা শুকনো মরিচ আগুনে পুড়িয়ে মিতুর শরীরের চারপাশে ঘুরিয়ে দিলেন, আর কি একটা যেন করলেন। তারপর মিতুর শরীর থেকে সেই আঁশটে গন্ধটা চলে গেল। মিতু ফ্রেশ হয়ে নিল। মিতুকে দেখে বোঝাই যাচ্ছিল না যে সে কিছুক্ষণ আগে এরকম ব্যবহার করছিল। মিতু একদম স্বাভাবিক। কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনার রেশ মাত্র কিছুই নেই তার মধ্যে। তার কিছুই যেন মনেই নেই। তখনকার মতো সব কিছু স্বাভাবিক হলেও পরবর্তীতে মিতুর সাথে আরও ঘটনা ঘটতে থাকে। যেমন মাঝরাতে মিতু ঘুম থেকে উঠে বসে আর একা একা বিড়বিড় করে কী সব যেন বলতে থাকে। মিতুর হাতে, বুকে, পেটে অনেক জায়গায় আঁচড়ের দাগ। তখন ম্যাডাম সহ সবাই মিতুর কথা শুনতে শুনতে মিতুর হাতের দিকে লক্ষ্য করল এবং সত্যিই মিতুর হাতে অনেক বড় বড় আঁচড়ের দাগ ছিল। মিতু তখন বলল, এই সব ঘটনার জন্যই আমি পড়তে আসিনি। তারপর মিতুর বাবা মিতুকে নিয়ে এক ওঝার কাছে যান। ওঝার কাছে মিতু যাওয়া মাত্রই ওঝা মিতুকে পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে মিতুর পেছনের দিকে তাকালেন।
মনে হচ্ছিল মিতুর পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তখন ওঝা মিতুর বাবাকে যা বললেন তা অনেকটা এরকম। মিতুর ওপর একটা জিন ভর করেছে। এই জিনের নাম আশিক জিন, যা মানুষকে সহজে বা বলা চলে কখনোই ছাড়ে না। মিতু যখন ওই দিন টিউশন থেকে আসছিল তখন সেই রাস্তার মধ্যে ওই জিনের ছায়া পড়েছিল। মিতু হেঁটে যাওয়ার সময় ওই জিনের ছায়ার বুকের ওপর পা দেয়। এতে জিন খুব রাগান্বিত হয় এবং সে মিতুর ওপর ভর করে। আর বলাই বাহুল্য, মিতুকে দেখতেও বেশ সুন্দর, তাই সে সব সময় মিতুর সাথেই থাকতে শুরু করে। মিতুর বাবা খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন, এখন তাহলে কী উপায়? ওঝা বললেন, এই জিন সারা জীবন মিতুর সাথে থাকবে, এত সহজে এই জিনকে সরানো যাবে না। এই বলে তিনি কিছু সূরা পড়ে মিতুর হাতে ওই নীল রঙের বড় আংটিটা পরিয়ে দিলেন আর বললেন, এই আংটিটা যেন মিতুর হাত থেকে কখনো না খোলে। আংটি খুললেই এই জিন আবার ফিরে আসবে। সেই সঙ্গে মিতুকে আরও কিছু বিষয়ে সাবধান করা হলো, যেমন একা একা জলের মধ্যে নামা থেকে বিরত থাকতে বলা হলো। সেদিন মিতুর মুখে এসব কথা শুনে কোচিংয়ের সবাই অবাক হয়ে গেল। মেয়েটা কি বলছে? যদিও সেদিন মিতুর মধ্যে কেমন যেন একটা ছন্নছাড়া ভাব ছিল। আগে মিতুর চেহারায় যে লাবণ্যতা ছিল তা যেন এই কয়েক দিনেই হারিয়ে গেছে। মিতু তখন বলল, এই জন্যই কোনো ভালো ওঝা বা তান্ত্রিকের কাছে ভারতে নিয়ে যাওয়া হবে আমাকে। ম্যাডাম তখন বললেন, আচ্ছা, এসব কথা তুমি সবাইকে বলো না, আর সাবধানে থেকো। মিতু বলল, ম্যাডাম, ওই সব ঘটনা সবাই জেনে গেছে, কারো কিছু আর জানার বাকি নেই। আমাদের প্রতিবেশীরাও সব জানে, আর তারাই সবাইকে বলে বেড়ায়। আর আমি এই জন্যই ওই দিন সকালবেলা আপনার সঙ্গে ওরকম ব্যবহার করেছিলাম। এর কিছুদিন পরের ঘটনা। রিমা মিতুর ঘনিষ্ঠ বান্ধবী সুমির কাছ থেকে শুনেছিল মিতু নাকি 1 সপ্তাহ না যেতেই ওঝার দেওয়া আংটিটা খুলে ফেলে, কারণ আংটিটা দেখতে বাজে এবং এত বড় আংটি হাতে থাকলে সবাই হাসাহাসি করে, নানান প্রশ্ন করে। মিতুর এসব ভালো লাগে না, তাই সে আংটি খুলে ফেলে। তারপর থেকেই মিতু আবার মা বাবা এবং অন্য সবার সঙ্গে খারাপ আচরণ শুরু করে, অকথ্য ভাষায় গালাগালি করে। টিউশন যাওয়ার সময় সে শূন্য রাস্তায় চলে যায়। জিনটা যেই রাস্তায় তার উপর ভর করেছিল সেই রাস্তায় সে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে মিতু দেখে তার জামা বুকের ওপর পর্যন্ত উঠে আছে। বুকে পেটে অনেক জায়গায় আঁচড়ের দাগ। সে তার শরীরে ব্যথা অনুভব করতে থাকে। মিতুকে নাকি একটা ছায়া 2 হাত বাড়িয়ে ডাকে। মিতু সেই ছায়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর এই ছায়ামূর্তি যখন মিতুকে 2 হাত বাড়িয়ে ডাকে, তখন যদি মিতু ছায়ামূর্তির কাছে না যায় তাহলে নাকি তার সারা শরীর জ্বলে যায়। আর সে যদি কাছে যায় তাহলে সেই ছায়া তাকে জড়িয়ে ধরে। আর তখন মিতু অদ্ভুত এক শান্তি অনুভব করে। তার শরীর নাকি অনেক আরাম পায়। সে ছায়ামূর্তিকে ভয় পায় না। এসব মিতুর মা বাবা জানতে পারেন এবং বুঝতে পারেন। তাকে আবার সেই ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝা মিতুকে দেখে বললেন, ওই আংটিটা খুলে ফেলেছিল, তাই জন্যেই ওর সাথে এমন ঘটছে। ওই জিন এখনো পর্যন্ত তাকে ছাড়েনি। যাই হোক, এখন মিতুকে নিয়ে মিতুর বাবা মা ভারতে যাবেন কোনো ভালো ওঝা বা তান্ত্রিকের সন্ধানে। বর্তমানে মিতুর সময় এভাবেই কাটছে।